ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখনই শুরু করে দিব। আশা করি যে আমার কথাও শোনা যাচ্ছে আস্তে আস্তে। ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখনই শুরু করে দিব। আশা করি যে আমার কথাও শোনা যাচ্ছে আস্তে আস্তে। ওকে ওকে ওকে, আমি এখনই শুরু করে দিচ্ছি। আমিও বেশি লেট করব না, তোমাদের থেকেও বেশি সময় নিব না, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে সবাই যুক্ত হয়ে যাও, সবাই একটু যুক্ত হয়ে যাও। ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে। বাকিদেরকে বলবো একটু যুক্ত হয়ে যাও কষ্ট করে, তোমরা একটু কষ্ট করে সবাই যুক্ত হয়ে যাও সব। ওকে ওকে ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে, অনেকে অনেকেই। একটু তোমরাও সবাই যুক্ত হয়ে যাও, আমি একটু ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে আসি। একটু লেট হয়ে গেছে ভাইয়ারা, আশা করি যে খুব একটা প্রবলেম হবে না। একটু লেট হয়ে গেছে। ওকে, ওকে, অনেকে যুক্ত হয়ে গেছো। আমরা কি শুরু করে দিব? আমরা এখনই শুরু করে দিতে চাচ্ছি। তোমরা আমাকে বলো শুরু করে দিব কিনা। ওকে 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 ওকে, অনেকে যুক্ত হয়ে গেছে। যেই কয়জন যুক্ত হওয়া তারা হলেই হবে, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে একটু কমেন্ট করে জানো আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানো। এটা জানালেই কাজ শেষ, এটা জানালেই কাজ শেষ, আর কোনো এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। জাস্ট তোমরা আমাকে এইটুকু জানাও শুধু। তোমরা শুধু এইটুকু জানাও যে আমার কথা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু এইটুকু জানাও। আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছো তোমরা একটু কষ্ট করে রেসপন্স করবা। যারা আমার ব্যাচের স্টুডেন্ট আছো,
তা হলেই হবে, ঠিক আছে? তোমরা একটু কষ্ট করে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ওকে, লাবণ্য অলরেডি বলছে যে ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে ক্লিয়ার শোনা যাচ্ছে, ওকে ক্লিয়ার দেখা যাচ্ছে, ওকে ডান। ওকে, আজকে ক্লাসে জয়েন করা লাগছে, পানি টানি খেয়ে পুরা মানে স্থির হয়ে, ঠিক আছে? তো যেহেতু আমি কথা দিয়েছি সেহেতু ক্লাসটা নিব, এই কারণে আর কি কথাটা ভাঙতে পারলাম না। মানে আমার শরীর ভালো না, কিন্তু তাও মনে হলো যে ক্লাসটা কন্টিনিউ করি। তো এখন কথা হলো যে বায়োলজিতে তোমাদের দেখবা যে প্রত্যেকটা ভার্সিটিতে, বিশেষ মেডিকেল থেকে শুরু করে, মেডিকেলে তো তোমরা জানো যে বায়োলজিতে কত মার্ক থাকে, মেডিকেল থেকে শুরু করে তারপর তোমরা জানো যে এগ্রিতেও কিন্তু ইয়াতে বায়োলজিতে 30 থাকে। এবং তোমরা অবাক হয়ে যাবা যে রাজশাহী ইউনিভার্সিটিতে একটা অপশন থাকে ম্যাথ দাগাবা অথবা শুধুমাত্র বায়োলজি দাগাবা, শুধুমাত্র বায়োলজিতে থাকে 25 মার্ক, বুঝতে পারছো? আবার আরেকটা থাকে ম্যাথ প্লাস বায়ো, মানে তুমি জাস্ট চিন্তাও করতে পারবে না, ইমাজিন করো যে কত মার্ক থাকে। তার মানে তারপরে হলো যে তুমি দেখো এখানে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে প্রায় 31 সামথিং মার্ক, আমি যতটুকু যদি ভুল না করে থাকি। তারপর জিএসটিতে থাকে 25 মার্ক, জিএসটিতেও থাকে কত মার্ক? 25 মার্ক। তো তুমি দেখো ঢাকা ইউনিভার্সিটি থাকে কত মার্ক? ঢাকা ইউনিভার্সিটি থাকে 25 মার্ক। তারপর তুমি দেখো জাহাঙ্গীরনগরে থাকে কত মার্ক? জাহাঙ্গীরনগরে তোমার ডি ইউনিটের মধ্যে কেমিস্ট্রি আর বায়োলজি সব থাকে, কেমিস্ট্রি আর বায়োলজি সব মার্ক থাকে ডি ইউনিটে। তো এই যে প্রত্যেকটা ভার্সিটিতে এত এত মার্ক থাকে, তোমার কাছে কি মনে হয় বলো তো ভাইয়া? এই এত 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 মার্ক তোমরা যদি ভালো মতো বায়োলজির প্রস্তুতি না নিতে পারো, তাহলে তোমরা যে কত একটা বড় ধরা খেতে পারো তোমাদের কোনো কোনো মানে তোমরা চিন্তাও করতে পারবা না। এই আমাকে আশা করি তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, তাই না? নাকি শোনা যাচ্ছে না? ওকে 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 ওকে, তো আমি যেটা বলতেছিলাম আর কি, তোমাদের বললাম না ওই যে রাকিব, তোমাদের রাকিব ভাই আজকে কিছুটা গাইডলাইন দিবে, যেহেতু বায়োলজি পড়ায় তোমাদেরকে এখন সবাই ইয়া করবে, সার্ভ করবে ভালো মতো, সেহেতু ও তোমাদের আজকে একটা বড় পার্ট থাকবে। তো ও একটু পরে জয়েন করবে ইনশাল্লাহ, আমরা এখান থেকে কন্টিনিউ করতে থাকি, ঠিক আছে? ওকে, তো এখন যেটা হলো কি, সেটা হলো যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দেখো মেডিকেলে 30 মার্ক, তোমার এগ্রিতে 30, রাজশাহী ইউনিভার্সিটিতে 31.25 বায়োলজিতে। আসো এখন দেখো জিএসটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ডি, তো তোমাদের রাকিব ভাইয়া বাকি কথাগুলো বলবে বায়োলজি কিভাবে পড়বা, কি কি করবা এই ডিটেলসে। বাট একটু এইটুকু তোমরা এনশিওর হও যে এত এত মার্ক একটা জায়গায় থাকে, ঠিক আছে? তার জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া লাগবে বুঝতেই পারতেছো। কন্টিনিউ করো। আচ্ছা আচ্ছা তোমাদের বলি, দেখো মেডিকেলে বায়োলজিতে কত? 30 মার্কস, এগ্রিতে থাকবে তোমার 30। আবার যদি বলি তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এতদিন যেটা হয়েছে 44 মার্কস থাকছে বায়োলজিতে, 22 মার্কস থাকছে কেমিস্ট্রিতে, ঠিক আছে? তো জাহাঙ্গীরনগর যে বায়োলজিটা মোটামুটি কয়েকটা ক্রিটিক্যাল প্রশ্ন ছাড়া মোটামুটি সবগুলাই ইজি প্রশ্ন। দেখবা যে তোমার মানে যে জায়গাতে তোমার বই খুললেই প্রথমে চোখ যাবে, ঠিক সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো করে, বাট কিছু কিছু জায়গা থেকে একটু ক্রিটিক্যাল প্রশ্ন করতে পারে। ওই ক্রিটিক্যাল প্রশ্নগুলাই হচ্ছে তোমার জাহাঙ্গীরনগরের চান্সটা নিশ্চিত করবে। প্রথমেই বলতেছি জাহাঙ্গীরনগরের কথা কেন, কারণ জাহাঙ্গীরনগরের বায়োলজিক্যাল অনুষদ এটা বলতে গেলে বাংলাদেশের মধ্যে মানে একটু বিখ্যাত আর কি। তো যার জন্য মানে যাদের মানে মেডিকেলে প্রথমে পোলাপনের টার্গেট থাকে, যারা বায়োলজির প্রতি ইন্টারেস্টেড, প্রথমে টার্গেট থাকে তাদের কি মেডিকেলে। যদি মেডিকেলে না হয়, সেকেন্ড চয়েস এগ্রি, না হলে জাহাঙ্গীরনগর ডি ইউনিট। এটা এখন তোমাদের যেটা করতে হবে বায়োলজিতে, প্রত্যেকটা অধ্যায় ভালো মতো পড়তে হবে। পড়ার পরে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যাবো। কোশ্চেন ব্যাংকে যে অংশগুলোতে তোমার সমস্যা সেগুলা আমি আছি ক্লাসে, ডাউট সলভিং ক্লাস যদি থাকে সেখানে আমরা তোমাদের সলভ করবো ডাউট। আর ডাউট সলভিং ক্লাস আমাদের থাকেই। আর ভার্সিটি ভর্তি পরীক্ষার, প্রত্যেকটা ভার্সিটি ভর্তি পরীক্ষার আগে আমরা কিন্তু প্রশ্ন ব্যাংকগুলো সলভ করাই, কারণ প্রশ্ন ব্যাংকের বিশেষ করে ক্রিটিক্যাল প্রশ্নগুলোই সলভ করানোর ট্রাই করি, যে এই ক্রিটিক্যাল প্রশ্নগুলো আসলে স্টুডেন্টরা কিভাবে আনসার করবে। তো জাহাঙ্গীরনগর ডি ইউনিট, এগ্রি, এদিকে রাজশাহী ইউনিভার্সিটিতে এইগুলো মোটামুটি তোমাদের পারার মতোই হয়ে যাবে। তো তোমাদের বলি যেটা, সেটা হচ্ছে ডি ইউ, জে ইউ, আর ইউ, সি ইউ, জিএসটি, এগ্রি, এই সবগুলা ইউনিভার্সিটি কিন্তু মোটামুটি এখন তোমাদের টার্গেটের মধ্যে কোনটা থাকে? সবার প্রথমে যেটা থাকবে তোমাদের ডি ইউ টার্গেট, তাই না? তো ডি ইউ এর প্রশ্ন ব্যাংক যখন সলভ করতে যাবা, শুধু ডি ইউ সলভ করলে হবে না, ডি ইউ এর সাথে তোমার ডি ইউ, আর ইউ, সি ইউ,
জে ইউ খুলনা ইউনিভার্সিটি বা কে ইউ, এই ইউনিভার্সিটি সাথে হচ্ছে তোমার এইগুলোর সাথে এগ্রি সলভ করবা, কারণ এগ্রি যেহেতু বায়োলজিক্যাল মানে বায়োলজি রিলেটেড ইউনিভার্সিটি, এগ্রি পুরাটাই হচ্ছে বায়োলজি বেসড ইউনিভার্সিটি। এখানে তোমার সবগুলা সাবজেক্টের সাথে বায়োলজি রিলেটেড। এগ্রি ইঞ্জিনিয়ারিং বাদে বাকি যতগুলা সাবজেক্ট আছে সেখানে তোমার বায়োলজি আর কেমিস্ট্রি লাগবেই। সো এগ্রিতেও গত বছর যে প্রশ্নটা হয়েছে অনেকের কাছে একটু কঠিন লাগছে, কারণ গত বছর বলতে গেলে তোমাদের সম্পূর্ণ প্রশাসন চেঞ্জ হয়েছে, বিভিন্ন ইস্যুর কারণে প্রশ্ন কিন্তু একটু কঠিনই হয়েছে সবার জন্য। সো তোমাদের এই কাজগুলো করতে হবে, প্রথমে এগুলোর প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবা। প্রশ্ন ব্যাংকগুলো সলভ করার পর তোমরা যে কাজটা করবা, যে প্রশ্নগুলোতে আটকে যাচ্ছ বা প্রশ্নগুলো সলভ করার পর তুমি দেখবা যে ঘুরে ফিরে এই ইউনিভার্সিটির প্রশ্ন ঢাবিরটা রাবিতে আসছে, আবার রাবিরটা তোমার জাবিতে আসছে, জাবিরটা ঢাবিতে আসছে, এরকম কিন্তু মানে সিকোয়েন্সিয়াল একটা মানে সিকোয়েন্সটা মেনটেন করে, ঠিক আছে? তো এগ্রির প্রশ্নটাও দেখবা যে ঘুরে ফিরে কয়েকটা এই ইউনিভার্সিটিগুলোতে একটা নির্দিষ্ট জায়গা থেকেই হয়। তো তোমরা প্রশ্ন সলভ করার পর, প্রশ্ন সলভ করতে যখন যাবা তখন তোমরা আবার ঘুরে আসবা, অধ্যায়টা শেষ করলা, শেষ করার পর প্রশ্ন ব্যাংক সলভ করলা, করার পরে আবার প্রশ্ন যখন সলভ করতে গেলা তখন একটা প্রশ্ন সলভ করলা বা কয়েকটা প্রশ্ন সলভ করার পর দেখবা যে ওই প্রশ্নগুলো কোন টপিক থেকে আসছে, ওই টপিকটা আরেকবার একটু রিভাইজ দিয়ে নিলা। যখন আরেকবার একটু রিভাইজ দিবা তখন দেখবা যে তোমার মেমোরিতে অটোমেটিক্যালি অনেক কিছু ক্যাচ করে যাবে যে এই জিনিসটা তো আমি পারছি, বা অপশন দেখলে অনেক সময় তোমাদের মনে পড়ে যাবে। তো বায়োলজি নিয়ে এত টেনশন করার কোনো দরকার নাই। আর জিএসটির যে 25 এই 25 মার্কস, এই জিএসটির 25 মার্কস যে এইখানে তুমি দেখবা যে প্রত্যেকটা ইউনিভার্সিটি তার নিজস্ব হচ্ছে একটা প্যাটার্ন ফলো করে, ঠিক আছে? তুমি এগ্রি প্রশ্ন সলভ করতে যাও, দেখবা যে এগ্রি ইউনিভার্সিটিগুলোর মধ্যে তারা নিজস্ব একটা প্যাটার্ন আছে। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এদের ঢাকা ইউনিভার্সিটি প্যাটার্নটা দেখবা যে ওরা বিগত বছর যে টপিকগুলো থেকে প্রশ্ন করছে ওই টপিক থেকে হয়তো ওই প্রশ্ন দিবে না, অন্য কোনো প্রশ্ন দিতে পারে, বাট টপিকটা প্রায় সেমই থাকে। রাজশাহী সিইউ আর আর ইউ সিইউ, এই দুইটার প্রশ্ন প্যাটার্ন একদম মানে বলতে গেলে সেম। জাস্ট রাজশাহীতে হচ্ছে তোমার অপশন থাকে যে ম্যাথ অথবা ম্যাথ প্লাস বায়োলজি, ম্যাথ শুধু ম্যাথ দাগাইতে পারবা অথবা শুধু বায়োলজি দাগাইতে পারবা। তো যারা শুধু বায়োলজি দাগাইতে চাও আমি বলবো যে এটা অনেকের ক্ষেত্রে একটু চান্স পাওয়াটা টাফ হয় যদি না খুব ভালো মার্কস তুলতে পারে, কারণ সেই ক্ষেত্রে তোমার সাবজেক্টের সংখ্যা অর্ধেকে নেমে যায়। তো তোমাদের যে কাজটা করতে হবে, রাজশাহীতে ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই যদি দাগানোর মানে যেহেতু অপশন আছে, তো তোমরা কি করবা, ট্রাই করবা দুইটাই দাগানো। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয় বায়োলজি দাগাইতে হবে না ম্যাথ দাগাইতে হবে। তুমি যদি ম্যাথ দাগাইতে পারো তাহলে বায়োলজি তোমার দাগানো লাগবে না, মানে দাগাতে পারবা না। আর যদি বায়োলজি দাগাও তাহলে ম্যাথ দাগাতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে চট্টগ্রামে যারা বায়োলজি দাগাবা তাদের ক্ষেত্রে পরামর্শ যেটা, খুব ভালো মতো পড়তে হবে, বায়োলজিতে ভালো একটা মার্কস তুলতে হবে, কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটি বায়োলজি প্রশ্ন খুব ইজি হয়। আর জাহাঙ্গীরনগরেরটা তো বললামই যে জাহাঙ্গীরনগরের জন্য তোমার বায়োলজির জন্য আলাদা অনুষদই আছে একটা, ডি ইউনিট। আর খুলনা ইউনিভার্সিটির বায়োলজিটাও তোমার এই যে এই কয়টা ইউনিভার্সিটি বায়োলজি যদি পড়ো এতেই তোমার হয়ে যাবে, ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটি বায়োলজিটা এই কয়েকটা ইউনিভার্সিটি পড়লে দেখবা খুলনা ইউনিভার্সিটি বায়োলজিটা তোমার হয়ে যাচ্ছে। সো এখানে টেনশন করার কোনো দরকার নেই। আর জিএসটিতে দেখবা যে যতগুলো ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে তোমার হচ্ছে যে ইউনিভার্সিটির উপর মেইনলি দায়িত্বটা থাকে ওরা ট্রাই করে কি, যেমন গত বছর ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমি স্টুডেন্টদের যখন পরামর্শ দিলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন দেখবা, সেই সাথে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নগুলো সলভ করবো। কারণ দেখা যায় যে এই ইউনিভার্সিটির প্রশ্নগুলো থেকে বিগত বছরগুলোতে যে মানে যে টপিকগুলো থেকে আসছে ঘুরে ফিরে ওই অংশ থেকে আসে। হাজি দানেশটা এখন আবার আলাদা হয়ে গেছে। সো জিএসটিতে তুমি ট্রাই করবা যে যে ইউনিভার্সিটিগুলো জিএসটির আওতাভুক্ত এবং যে ইউনিভার্সিটিটা দায়িত্বে আছে সেই দায়িত্বপ্রাপ্ত ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করা, ওরা যে টপিকগুলো থেকে করছে ওই টপিকগুলো যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে দেখবা যে তোমাদের মোটামুটি বায়োলজিতে 90 থেকে 95% অটোমেটিক্যালি কমন এসে গেছে। আর যেগুলো আনকমন ওইগুলো শুধু তোমার জন্য না, দুই একজন মানে একদম এক্সট্রাঅর্ডিনারি বাদে মোটামুটি সবাই ওই বায়োলজিতে ওই অংশ থেকে কমন পড়ে যাবে। কারো কি থাকে, প্রিপারেশন গাফিলতি থাকে, অনেকে ভাবে যে বায়োলজিটা পরে দাগাবো, বায়োলজিটা আগে না দাগাই, পরে দাগাইতে যায় দেখে সে সময় পায় না, তখন ওই যে বায়োলজি দাগাইতে পারে না বা বায়োলজিতে কম মার্কস উঠে। কিন্তু তোমাদের যে কাজটা হচ্ছে যারা বায়োলজি ভালো পারবা তারা প্রথমেই বলে রাখি বায়োলজিটাই সবার আগে দাগাবা, কারণ বায়োলজিতে সময় কম লাগবে এবং দ্রুত বায়োলজি দাগানোর পর তারপর কেমিস্ট্রি দাগাবা, তারপর তোমার ম্যাথ আর ফিজিক্স ধরবা, ঠিক আছে? ম্যাথ আর ফিজিক্সের ক্ষেত্রে যার যেটা চয়েস। তো এইভাবেই তোমরা প্রত্যেকটা প্যাটার্ন ফলো করো। আর বায়োলজিতে যেভাবে আমি পড়াচ্ছি বা আমি যে টপিকগুলো পড়তে বলতেছি ওই টপিকগুলো তোমরা জাস্ট ক্লিয়ার করে ফেলো, ইনশাল্লাহ তোমরা 90 থেকে 95% মার্কস কমন পেয়ে যাবা, ঠিক আছে? অ্যাডমিশনের প্রশ্ন খুবই সহজ হয়, বাট একটা সমস্যাটা কি তোমাদের বলি, যেটা ইন্টারমিডিয়েট পরীক্ষায় ইন্টারমিডিয়েটের প্রশ্ন তোমাদের এই অ্যাডমিশনের প্রশ্নের চাইতে কঠিন হয়। কিন্তু অ্যাডমিশনে তারপরেও কেন এত স্টুডেন্ট ফেল করে? প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারে না। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার একই দিনে
তুমি পরীক্ষা দিতে যাচ্ছ বায়োলজি প্রথম পত্র দ্বিতীয় পত্র, ফিজিক্স প্রথম পত্র দ্বিতীয় পত্র, কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ম্যাথ প্রথম পত্র দ্বিতীয় পত্র, মোট 8টা সাবজেক্ট। কোন কোন ইউনিভার্সিটিতে ইংরেজি থাকে। তো তুমি বলতে গেলে 9টা সাবজেক্ট তোমার মাথায় ধরে রাখতে হচ্ছে। তো এই যে এতগুলা সাবজেক্ট মাথায় ধরে রাখার কারণে তোমার উপর একটা প্রেশার পড়ে। কিন্তু তুমি যদি একটু অ্যানালাইসিস করো দেখবা যে এইচএসসির চাইতে তোমার কিন্তু এই অ্যাডমিশনের প্রশ্নগুলো কিন্তু একটু কম্পারেটিভলি ইজি হয়। কিন্তু এখানে তোমার ওই যে বললাম যেটা টাইম ম্যানেজমেন্ট আর প্রেশারটা, মানে নার্ভটাকে কন্ট্রোল করতে হবে। বেশি পেন নেওয়া যাবে না, প্যানিক হওয়া যাবে না যে অ্যাডমিশন মানে অনেক বড় কিছু না, এত কঠিন কিছু না, খুবই ইজি একটা জিনিস। জাস্ট তোমার একটু পড়াটা গোছায় রাখতে হবে, যে এই 3 মাসের মধ্যে পড়া গোছাবা, আর বাকি 1 মাস যে থাকবে সেই সময়টা তুমি জাস্ট রিভিশনের উপর চলবা। আর পরীক্ষার আগে যে ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া সেই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে ঘাটাঘাটি করতে হবে, তাহলে তোমাদের ইনশাল্লাহ প্রিপারেশন ফুলফিল হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল বায়োলজি নিয়ে আলাপ আলোচনা। আচ্ছা 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, তোমাদের ভাইয়া তো অনেকগুলো জিনিস একটু ক্লিয়ার করছে, আমি একটু লাস্টে একটু সামারি করি বায়োলজি নিয়ে। দেখো সেটা হলো কি, তোমাদের হলো যে একটা জিনিস কমন একটা কোশ্চেন থাকে যে তোমার হলো যে মেইনলি কি হয়, আমরা যখন ঢাবির প্রস্তুতি বায়োলজির কমপ্লিট করব বা মেডিকেলের প্রস্তুতি কমপ্লিট করব, অটোমেটিক বাকিগুলোর প্রস্তুতি হয়ে থাকে। ঠিক আছে, অটোমেটিক হয়ে থাকবে। তাই এটা নিয়ে আলাদা কোনো প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এটা নিয়ে আলাদা কোনো প্যারা খাবা না। আরেকটা বিষয়, আমি তোমাদের কমেন্টগুলো মনে দেখতেছি না, একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়ারা। একটু কষ্ট করে কমেন্ট করো। দ্রুত। আচ্ছা আমি কোনো কারণে কি কমেন্ট পড়তে পারতেছি না, নাকি কমেন্ট দেখাই যাচ্ছে না? আচ্ছা ওইটা প্যারা নাই। ওকে ঠিক আছে, চলো আমাদের যেটা হয় কি, ওকে ওকে ওকে, চলো 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 চলো। ওকে ওকে ওকে, ডান 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 ডান। ওকে চলো, যেখানে ছিলাম আর কি, তোমাদের বায়োলজির ক্ষেত্রে যে জিনিসটা হয় ভাইয়া, মেডিকেল মেডিকেল ব্যাচ হবে না, আমাদের কোনো মেডিকেল পেইড ব্যাচ নাই, আমাদের মেডিকেল ফ্রি ক্লাস নেওয়া হবে সামনে। ঠিক আছে, কিন্তু ভাইয়া এতগুলো কোশ্চেন ব্যাংক এই অল্প সময় কিভাবে করবে? হ্যাঁ এটার একটু একটা ভালো উত্তর আছে। শোনো ভাইয়ারা, তোমাকে এতগুলো কোশ্চেন ব্যাংক নিয়ে প্যারা খাওয়া লাগবে না। এখন ভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমাকে জাস্ট ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের মধ্যে যে কোশ্চেন গুলো আছে না, এগুলাকে একটু ভালো মতো প্রায়োরিটি দিতে হবে। তুমি যেখানে পড়ো না কেন, আমাদের আমাদের প্ল্যাটফর্মে পড়ো বা অন্য যেই কোনো বড় বড় প্ল্যাটফর্ম বলো, যেখানেই পড়ো না কেন কোনো সমস্যা নেই, সেখানে বায়োলজি যা পড়ায় ওইটা ক্লাসের নোটগুলা ভালো মতো পড়ে তুমি কি করবা, ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। ভার্সিটি ক, যখন ভার্সিটি ক কোশ্চেন ব্যাংকটা সলভ শেষ হবে, তখন তুমি কিসে চলে যাবা, মেডিকেল ডিইউ এগুলার কোশ্চেন ব্যাংকে সলভে। ঠিক আছে, ওগুলো অটো হয়ে যাবে। একবার যখন তোমার একটা কিছুর ভিত্তি দাঁড়ায় না, তখন তুমি অটোমেটিক বাকি সব কিছু কমপ্লিট করে ফেলতে পারবা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা একটা বড় জিনিস, এটা একটা বড় জিনিস। ঠিক আছে, অনেক কোশ্চেন ব্যাংক এখানে বের হয় নাই, অনেক কোশ্চেন ব্যাংক এখনো বের হয় নাই, কোনো সমস্যা নাই, লাগবে না তো ভাইয়া। তুমি শুধু ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকটা এখন হাতের কাছে রাখো, ওই কোশ্চেন গুলো সলভ করো। আরেকটা জিনিস বলবো কি, তোমার হলো যে আমরা এটা করে দিব, আমাদের পেইড ব্যাচে যারা আছে ওরা ইনশাল্লাহ খুব দ্রুত এটা পাবে। বিভিন্ন রাইটার যারা আছে না, এই রাইটারদের বইয়ের অনুশীলনী যে এমসিকিউ, যেমন ধরো তোমরা কিন্তু, আমরা শুধু একমাত্র গাজী আজমল স্যারের বই পড়ে, কিন্তু গাজী আজমল স্যারের সাথে সাথে আলিম স্যারের বই আছে, মাজেদা মেমের বই আছে, আরো অনেক বই আছে বাজারে বায়োলজির। এই সবগুলো বইয়ের অনুশীলনীর এমসিকিউ গুলো আমরা এক জায়গায় করে দিব ইনশাল্লাহ আমাদের ব্যাচের, যাতে কি হয় অনুশীলনী এমসিকিউ গুলা, যাতে কি হয়, যাতে তুমি আর এই চ্যাপ্টার গুলার এমসিকিউ নিয়ে কোনো প্যারা না খাও। কারণ কি, অনেক শিক্ষকরা কি ভাবে যে আচ্ছা আমি কোশ্চেন ব্যাংক থেকে গেটে গেটে কোশ্চেন করার চাইতে আমি বইয়ের অনুশীলনী কোশ্চেন গুলো তুলে দেই, তো একটা স্টুডেন্ট কে পড়বে, আলিম ইয়া স্যারের বই, আজমল স্যারের বই পড়বে, আমি কোশ্চেন করবো আলিম স্যারের বই থেকে, আমি কোশ্চেন করবো মাজেদা ম্যামের বই থেকে, তখন তো ওরা ধরতে পারবে না। এই চিন্তা করে অনেক স্যাররা অনুশীলনী কোশ্চেন তুলে দেয়। এমনও গেছিল যে 2024-25 সেশনে, লাস্ট ইয়ারে মেবি নাকি তার আগের বছরে, পুরো সবগুলো অনুশীলনী কোশ্চেন আর বইয়ের কোশ্চেন
কোশ্চেন ব্যাংক আর অনুশীলনী কোশ্চেন, অবাক করা বিষয়, একদম হুবহু মানে তুলে রাখছে, মানে চিন্তাও করতে পারবে না তোমরা। বুঝতে পারছো? তাই এগুলা কি করবা বলো তো ভাইয়া, এগুলা মাস্ট। যারা আমাদের ব্যস্ত আছো তোমাদের আর আলাদা প্যারা খাওয়া লাগবে না, তোমাদের রাকিব ভাই আলাদা করে এগুলোর উপর ক্লাস নিবে ইনশাল্লাহ, অনুশীলনের সব কোশ্চেন গুলা নিয়ে। আর হলো যে আমরা তো তোমাদেরকে এগুলো নোট দিয়ে দিব আলাদা করে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, একজন জিজ্ঞেস করছে ভাইয়া সেকেন্ড টাইম সাজেশন দেন। সেকেন্ড টাইমাররাই সবচেয়ে এবার ভালো করবে, তাই সেকেন্ড টাইমারদের সাজেশনের প্রয়োজন হয় বলে আমার কাছে মনে হয় না। আমি তোমাকে মোটিভেশন মানে মোটিভেটেড করার জন্য এই কথাটা বলতেছি, আমি তোমাকে মোটিভেটেড করার জন্য এই কথাটা বলতেছি। কি কথা বলতেছি শুনো, সেটা কি, সেটা হলো যে, ওকে শুনো 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 শুনো, এই এই পড়াশোনায় ব্যাক করো, পড়াশোনায় ব্যাক করো, এই মোবাইল চাপাচাপি বন্ধ করে পড়াশোনায় ব্যাক করো। যেটা বলতেছিলাম আর কি, সেটা হলো যে তোমরা কি করবে বলো তো ভাইয়া, এই যে যে অনুশীলনীর যে কোশ্চেন আছে এগুলো তো সলভ করবে। আর যারা সেকেন্ড টাইমার আছো তোমাদের উদ্দেশ্যে কথা, শুনো, সেকেন্ড টাইমার যারা রয়েছো তোমরাই তো সবচেয়ে ভালো করবে এই বছর। কেন আমি একটু ব্যাখ্যা করি। ফার্স্ট টাইমার যারা আছে আমার কাছে মনে হচ্ছে এই বছরে অ্যাডমিশন টেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব তাড়াতাড়ি হয়ে যাওয়া মানে ওরা কিন্তু খুব ভালো একটা সময় পাবে না, এটা একটা বড় জিনিস। আর একটা বড় জিনিস কি, এটা হলো সবচেয়ে বড় জিনিস, সেটা হলো যে জিপিএ যে মার্কটা থাকে না, মেডিকেল থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি শুরু করে এগ্রি, শুরু করে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, এগ্রি, যে জিপিএ মার্ক, এই জিপিএ মার্কের দিক থেকে না 25 ব্যাচ সবচেয়ে পিছনে থাকবে। কেন জানো? কারণ এই বছরের রেজাল্ট একটা বড় একটা তারতম্য দেখবা 24 ব্যাচ আর 25 ব্যাচের সাথে। 24 ব্যাচ অনেক ভালো রেজাল্ট করে আসছে, আর 25 ব্যাচ অনেক 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 একটা পার্থক্য তৈরি হবে এবার। যার কারণে এই জায়গা মার্কগুলাতেও, এই জায়গার অ্যাডমিশন যে সিস্টেমটা আছে এই সিস্টেম থেকে কখনো মার্ক উঠাবে না। মার্ক না উঠালে সেকেন্ড টাইমাররা অটোমেটিক আগায় আছে। তাই সেকেন্ড টাইমারদের এই বছরে চান্স পাওয়ার হার ইতিহাসে রেকর্ড হতে পারে, আমি বলে দিচ্ছি, হতেও পারে। কেন এটা হতে পারে? কারণ হলো যে বিগত সব বছরকে এই বছর সেকেন্ড টাইমাররা ছাড়াবে, আমার বিশ্বাস, এটা আমার মনে হচ্ছে। কারণ কি? কারণ হলো যে এই বছর তারা যেমন সময় পাচ্ছে, তারা তেমনি জিপিএ মার্কে আগায় আছে। আর 25 ব্যাচ যেমনি এইচএসসির রেজাল্ট একটা ধস নামতে পারে, সম্ভাবনা অনেক। আর দ্বিতীয় যে জিনিসটা হলো তারা অ্যাডমিশনের সময় পাবে না, সামনে নির্বাচন, নির্বাচনের কারণে যেহেতু তারা সময় পাচ্ছে না, সেহেতু তারা কি করবে, অল্প সময়ের মধ্যে পরীক্ষা কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো? এই যে সামিয়া নিশা বলছো যে ভাইয়া তো সেকেন্ড টাইম আর কি ভয় আছে, এখন কি আর ভয় পাওয়ার কিছু আছে? এখন তো তুমি বুঝেই গেছো যে আসলে কাহিনীটা কি হবে, তাই কোনো ভয় নাই। যেইভাবে প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রস্তুতিটা কন্টিনিউ করো, ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে সামিহা? আর যারা ফার্স্ট টাইমার আছো হতাশ হওয়ার কিচ্ছু নাই, এখনো তোমরা তো ভাইয়া দেখো, সেকেন্ড টাইমাররা চাইলেও তোমার সাথে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবে না, সেকেন্ড টাইমাররা চাইলেও মেডিকেলে খুব ভালো করবে এমন না, চান্স পাবে। কিন্তু তুমি তো ভাইয়া টপ করার মতো অধিকার রাখো, কারণ তোমার মার কাটা যাবে না, কিচ্ছু কাটা যাবে না, তাই এটা নিয়ে কোনো টেনশন নাই। এখন বায়োলজিতে তোমাদের মেইন বই কোনটা কোনটা লাগবে বা কোশ্চেন ব্যাংক, ওই যে বললাম তো ভার্সিটিকে কোশ্চেন ব্যাংকটাকে শুধুমাত্র রাখো। আর পাশাপাশি মেইন বইয়ের জন্য উদ্ভিদ বিজ্ঞানের জন্য আবুল হাসান স্যার, আর প্রাণী বিজ্ঞানের জন্য গাজী আজমল স্যারকে ফলো করো, তাহলেই হবে। তোমাদের যত প্রশ্ন আছে করতে পারো ভাই, আমি অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। এই তোমরা যত প্রশ্ন আছে করতে থাকো, আমি অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। ওকে,
ওকে, তোমরা তোমাদের যত কোশ্চেন আছে অ্যান্সার দিব তো বললাম ভাইয়ারা। আচ্ছা ভাইয়া দ্রুত এক্সাম ব্যাচ আনেন ভাইয়া আচ্ছা, এটা নিয়ে ইনশাল্লাহ সামনে কথা হবে, এক্সাম ব্যাচ নিয়ে সামনে কথা হবে ইনশাল্লাহ। তো এই হলো আপাতত আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু। আমরা আশা করি একটা আইডিয়া পেয়ে যাওয়ার কথা যে আসলে বায়োলজি গুলাতে কোন বিশ্ববিদ্যালয়ে কেমন মার্ক থাকে, যেমন মেডিকেলে এত মার্ক আছে, এগ্রিতে এত মার্ক আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে যারা, আমি অনেক শিক্ষার্থীকে কেমন দেখছি, আমি একটু গল্প করি তোমাদের সাথে। অনেক শিক্ষার্থী কেমন দেখছি কি, যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় একমাত্র মেডিকেলে মানে বায়োলজির কারণে ওদের চান্স মিস হয়ে যায়। তোমরা যারা যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ ভাইয়া, তোমরা একদম সব দিক থেকে ব্যালেন্স অবস্থায় আছো, তোমরা ভালো করার চান্স অনেক বেশি। যারা মেডিকেলে একেবারে ভালো করে করে ফেলছে, কিন্তু যারা ব্যর্থ হয় একবার, তারা ম্যাথের কারণে ঘুরে দাঁড়াতে অনেক 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 প্রবলেম ফেস করে। আমি নিজের শিক্ষার্থীকে দেখা ভাইয়া, এটা আমাদের প্রতি বছর হাজার হাজার হাতে শিক্ষার্থীদেরকে দেখা। আমাদের কাছে ধরো এই যে কৃষির সময় বা আমাদের গুচ্ছ কৃষি এই ব্যাচগুলোতে 5,000 6,000 স্টুডেন্ট থাকে আমাদের। তো ওই ব্যাচগুলোতে আমরা তো দেখি 5,000 6,000 তো আর চান্স পায় না। চান্স পায় কয়জন? 1200 800 900 700 600 400 এরকম চান্স পায়। তো এই যে 5,000 6,000 জনের চোখের সামনে থেকে দেখতেছে এরা ঝরে পড়তেছে, কেন পড়তেছে এত সংখ্যক শিক্ষার্থীরা? তার কারণ হলো যে ওই যে ও যে ইয়ার পরে তোমার হচ্ছে মেডিকেলের কারণে এইচএসসির পরে আর জীবনে ম্যাথ ধরে নাই, আর ইঞ্জিনিয়ারিং যে ছেলেটা প্রস্তুতি নিচ্ছে ওই ছেলেটা এইচএসসির পরে আর জীবনে বায়োলজি বই ধরে নাই। তার মানে ওরা কি করে, ম্যাক্সিমাম একটা শিক্ষার্থী ম্যাথের কারণে মিস করে, আর ম্যাক্সিমাম একটা শিক্ষার্থী বায়োলজির জন্য। এত বড় মার্ক তুমি কি চাইলেও এখানে কম পারতে পারবা? তুমি মেডিকেলে চাইলেও, যে যারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয় দেখবে হাতে গোনা কিছু শিক্ষার্থী মেডিকেলে চান্স পায়, এছাড়া কেউ চান্স পায় না। এগ্রি যারা প্রস্তুত ইঞ্জিনিয়ারিং যারা প্রস্তুতি নেয় হাতে গোনা কিছু শিক্ষার্থী দেখবা এগ্রিতে ভালো করে, যদি বায়োলজি কোনো মতে যদি লেগে যায়। তারপরে হলো যে রাজশাহী ইউনিভার্সিটি, তার মানে খুবই সাবধান ভাইয়া। জিএসটি ঢাকা ইউনিভার্সিটি আছে, তার মানে এগুলাতে খুবই সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। তোমরা যারা যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছ তোমরা অনেক বেশি আগায় আছো ভাইয়া, অন্যদের চাইতে অনেক বেশি আগায় আছো। বাউন্স ব্যাক বুকের বায়োলজি পড়লে হবে কি? ইনশাল্লাহ হবে লাফিফুর ভাইয়া। ম্যাথনের সাথে যুক্ত হব হব বলে অন্য কোনো প্ল্যাটফর্মে আগে থেকে ভর্তি হয়নি, এখন থেকে কি সব A to Z কমপ্লিট হবে ভাইয়া? এখান থেকে না, এখন থেকে তো সবই হবে রে ভাইয়া, এখন থেকে সবই ভাইয়া। আমাদের পেড বেসটা আরো এক্সাম নেন প্লিজ। ওকে ওকে ওকে, এটা আমরা মাথায় রাখবো ইনশাল্লাহ। ঠিক আছে, এই হলো কথা। তোমাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই। তোমাদের যদি এর বাইরেও আরো কোনো প্রশ্ন থাকে করতে পারো ভাইয়া, আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি। ম্যাথ শর্টকাট 2 ক্লাস কবে হবে? ও আচ্ছা, ম্যাথের শর্টকাট 2 হয়ে গেছে ভাইবা, ম্যাথের শর্টকাট 3টা আনতে আমি আসলে না খুব দৌড়াদৌড়ির উপর আছে, একটার পর একটা দৌড়াদৌড়ি, একটার পর একটা দৌড়াদৌড়ি, পেইড ব্যাচ এইটা সমস্যা। ও আমাদের পেইড ব্যাচে এখনো ফিজিক্স ক্লাসগুলো ঠিকমতো কন্টিনিউ করতে পারতেছি না, একটু এত দৌড়াদৌড়ি, তোমাদের ফিজিক্সের ভাইয়া অসুস্থ থাকা, মানে সব মিলিয়ে মানে একজন মানে এমন একটা অবস্থায় আছে যে প্রত্যেকটা জিনিস নিয়ে এত দৌড়াদৌড়ি যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ সবকিছু গুছিয়ে খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের শর্টকাটের সিরিজটা কন্টিনিউ হবে। ওকে, আচ্ছা এখন থেকে লিখছে। ওকে, তো সবাই ভালো থাকো, আশা করি যে তোমাদের, আশা করি এটা খুব বেশি হেল্প করবে। তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো, আর না হলে একটা কথাই বলবো ভাইয়া, আমি আমার অ্যাডমিশন জার্নি থেকে কিছু শিক্ষা নিছি, সেই শিক্ষার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে পারি 2-3 মিনিট। সেটা হলো যে অ্যাডমিশন টাইমে প্রথম দিকে মনে হয় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে টপ করে ফেলবো, আমি হয়তো বা মেডিকেলে টপ করে ফেলবো, আমি ইঞ্জিনিয়ারিং এ টপ করে ফেলবো, এরকম অনেকে আমার মতো চোখ বুঝে স্বপ্ন দেখো, পরে দেখবা যে সার্কুলার দিলে ওখানে পরীক্ষা দিতে পারতেছো না। আমার ক্ষেত্রে এটা হয়েছে, এখন তোমাদের ক্ষেত্রে আল্লাহ যাতে না করুক, আমার স্টুডেন্টরা সবসময় ভালো জায়গায় যাক, এটা আমার সবসময় চাওয়া থাকবে। আমাদের প্ল্যাটফর্মের থেকে আলহামদুলিল্লাহ তোমার হলো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখনো গেলে এত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ চান্স পাচ্ছে। তো এগুলো হলো আমাদের গর্বের জায়গা, এগুলো হলো আমাদের মানে এক প্রকার বলতে গেলে ভালোবাসা। তো তোমাদের এই ভালোবাসায় ইনশাল্লাহ আমরা অনেক দূর যেতে চাই। তো আশা করি যে তোমরাও আমাদেরকে সাপোর্ট করবা, তোমরাও আমাদেরকে সবকিছু আশা করি একদম A to Z সবকিছু ইনশাল্লাহ তোমাদেরকে ইয়ে করবো। তো আমার অ্যাডমিশন জার্নি থেকে যেটা হয় কি, সেটা হলো যে আমি নিজে দেখছি যে অনেক ওভার কনফিডেন্স যারা থাকে ওরা চান্স পায় না। এখন কেন? কারণ হচ্ছে ওভার কনফিডেন্স কখনো ভালো জিনিস না। তুমি মেডিকেলে চান্স পাবাই শিওর,
এই চিন্তা ভাবনা যদি করে থাকো ভাইয়া, এই চিন্তা করে জীবনে ম্যাথ টাচ করো নাই, তাহলে তুমি একটা বড় ধরা খেতে পারো, আল্লাহ না করুক। কারণ তুমি জানো 1,40,000 শিক্ষার্থী তোমার সাথে মেডিকেলে পড়তে পরীক্ষা দিবে, চান্স মাত্র পাবে 3600 জন। তোমার কাছে মনে হয় তুমিই পড়ছো, কিন্তু ভাইয়া তুমি কি জানো তোমার সাথে আরো 40,000 পোলাপান একই রকম পড়াশোনা করছে, তার কেন অন্যরা আগায় থাকবে? তাহলে তোমার প্র্যাকটিস, তোমার এই যে আমরা বলি না অ্যাকুরেসি কার কত বেশি, এই অ্যাকুরেসি আনার জন্য দায়িত্ব হলো প্রচুর পড়া, প্রচুর প্র্যাকটিস করা। তোমার সাথে এত এত শিক্ষার্থী পরীক্ষা দিবে, তার মধ্যে থেকে তুমি মাত্র বুঝতে পারতেছো 2 থেকে 3% শিক্ষার্থী চান্স পায়, বাকি সবাই ঝরে পড়ে ভাইয়া। এই যে 97% যে শিক্ষার্থীগুলো ঝরে পড়ছে, তোমার কাছে কি মনে হয় ওরা কিসের প্রস্তুতি যাবে? ওরা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি যাবে, বুয়েটের জন্য প্রস্তুতি নিবে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে ব্যাক করবে, ওরা ভার্সিটিতে ব্যাক করবে। কিন্তু বিশ্বাস করো ভাইয়া, এই বছর অ্যাডমিশন টেস্ট এতটাই ঘনত্বের মধ্যে হইতে পারে, মানে এটা যেন না হোক, এটা আমরা চাই। কারণ কি, এত দ্রুত অ্যাডমিশন টেস্ট হলে শিক্ষার্থীরা ওভারল্যাপ করে, আজকে এই এক্সাম, কালকে ওই এক্সাম, পরশু ওই এক্সাম, তরশু ওই এক্সাম, এইভাবে ওভারল্যাপ করতে থাকে। এই কারণে কি হয়, এই কারণে স্টুডেন্টরা ভালোই মানে একদম মানে মানে একটু যে রিল্যাক্স হয়ে যে একটু পরীক্ষা দিবে, এই সুযোগটা থাকে না। এই জায়গাতে আমি তোমাদেরকে বলবো ভাইয়া, তোমাদের হাতে যেহেতু অল্প সময় থাকবে, মেডিকেলের পরে ঢাকা ইউনিভার্সিটির জন্য এমন হবে যে 1 সপ্তাহ মাত্র গ্যাপ পাচ্ছ, এমনও হইতে পারে যে তার পরের দিন পরীক্ষা হয়ে যেতে পারে, এমন ভাবে ওভারল্যাপ করতে পারে, তখন তুমি কিন্তু সবচেয়ে বড় ধরা খাবে ভাইয়া। তাই এখন থেকে প্রথম থেকে প্রস্তুতি নাও, ম্যাথের একটু একটু করে টাচ করতে থাকো। তোমাকে আমি ভালো মতো ম্যাথ পড়তে বলতেছি না, তুমি যদি আমাদের ব্যাচের হয়ে থাকো, আমার ক্লাসগুলো শুধু করো, আর কিচ্ছু লাগবে না, আর নোটগুলো দেখো। তুমি যদি আমাদের ক্লাসের বাইরে থাকো, যেইখানে পড়ো তুমি ওইখানে ম্যাথ ক্লাসগুলো দেখো। তুমি যদি কোথাও না পড়ে থাকো, নিজে একটু বইটা দেখো, প্রত্যেকটা সপ্তাহের জন্য একটা টাইম বের করো। কিন্তু ভাইয়া তোমাকে ম্যাথের সাথে টাচের মধ্যে থাকতে হবে। যে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিচ্ছ সে বায়োলজির সাথে টাচে থাকো, কারণ যেদিন বইটা পরীক্ষা হবে তার পরের দিন যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হবে না তার কোনো নিশ্চয়তা নাই। তো সবাই একটু এখন থেকে সতর্ক হও, সবাই ভালো মতো প্রস্তুতি নাও। তোমাদেরকে আমার একটাই অনুরোধ থাকবে, আমি আমার অ্যাডমিশন জার্নিতে অনেক কিছুর মুখোমুখি হয়েছে ভাইয়া। আমি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার হলে গিয়ে আমি কান্না করছি, আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার হলে গিয়ে ভাই আমি কান্না করছি, বুঝতে পারছো, কান্না করছি। এখন কেন ভাই আপনি কান্না করছেন? আমি প্রথম পরীক্ষার হলে ঢুকে প্রথমত আমি খুবই ঘাবড়েছিলাম। কেন ঘাবড়েছিলাম? আমার সামনে ঘড়ি ছিল না, আমি পরীক্ষা হলে একদম শেষ সময়ে ঢুকছিলাম, এটা হলো আমার প্রথম দোষ। দ্বিতীয় দোষ হলো যে আমার ভাগ্য খারাপ ছিল যে আমার সামনে ঘড়ি ছিল না ওই রুমটাতে। নটরডেম কলেজে যারা পরীক্ষা দিবা, নটরডেম কলেজে যারা এখন আছে কিনা আমি জানি না, আমি আর 4 বছর আগে পরীক্ষা দিচ্ছি। নটরডেম কলেজে যারা পরীক্ষা দিবা, তোমরা দেখবা যে তোমাদের যদি ভাগ্য ভালো থাকে, এখন চেঞ্জ হয়, তাহলে তোমরা দেখবা যে কোনো ঘড়ি থাকে না। ঢাকা নটরডেম কলেজের কথা বলতেছি, ওইখানে কোনো ঘড়ি ছিল না। তারপরে আমি কি করছি ভাইয়া, আমি ওই পরীক্ষাতে, আমার পরীক্ষা যখন শুরু হয়েছে, আমি প্রথমে রোল ভুল ফিল আপ করছি। মানে ধরো এই লাইনে 7 আছে, আমি এই লাইনে 7 দাগাইছি, মানে দেখে দেখে ভুল দাগাইছি। আমি তো ওইখানে পুরো কান্নাকাটি, কারণ নতুন কোনো ওই মাসিক দিতে তারা রাজি হচ্ছে না, খুবই ভাবে এই জিনিসগুলো মেনটেন করতো। আমি এত কান্নাকাটি করতেছিলাম, 5 মিনিট বসে বসে কান্না করতেছি, তখন তারা নতুন ওয়েমার দিছে। তুমি বুঝতেছো, তুমি এত বড় বাংলাদেশে একটা এত বড় পরীক্ষার মধ্যে তুমি এত বড় ভুল করছো, তুমি পরীক্ষা হলে কান্না করতেছো, তোমার মোট 12 মিনিট পরে যাই তোমার হাতে ওয়েমার আসতেছে, বা 8-10 মিনিট এরকম পরে। তারপরে তোমার অবস্থা কেমন থাকবে? তোমার জীবনের টার্গেট তখন কি হবে জানো? আমার জীবনের টার্গেট তখন হয়েছিল শুধুমাত্র ওয়েমারটা ভালো মতো ফিল আপ করা। আমার জীবনের টার্গেট হয় না যে কোশ্চেন মানে ভালো মতো দাগানো, আমার জীবনের টার্গেট হলো ওয়েমার ভালো মতো ফিল আপ করা। ওইখান থেকে আমাকে ঘুরে দাঁড়ানো লাগছে ভাইয়া। অ্যাডমিশন হলো এমন একটা জিনিস ভাইয়া, তুমি সব পারো। আমার এত ভালো প্রস্তুতি ছিল ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি প্রস্তুতি, আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক এখনো মনে আছে। কোশ্চেন ব্যাংক যত বুঝে বুঝে সলভ করবো তত লাভ, এই জিনিসটা আমাকে একটা ভাইয়া শিখাই দিছিল। এরপর থেকে আমি এতবার সলভ করছি ভাইয়া, আমি যা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছে আমি ম্যাক্সিমাম পারি ভাইয়া, কিন্তু সময়ের কারণে আমি অ্যান্সার করতে পারিনি। এটা হলো বিষয়। তো ভাইয়া অ্যাডমিশন জার্নি অনেক 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 সময় যাবে, অনেক অনেক কিছু যাবে, ইনশাল্লাহ লেগে থাকতে হবে। আশা করি ভালো কিছু হবে, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আর প্রত্যেকটা ভিডিওতে তো কিছু না কিছু শিক্ষা দিব, একদিনে যদি সব বলে দিই তাহলে তার হয় না, তাই না? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই অবশ্যই নেক্সট কোন আপডেটটা আসবে অবশ্যই জানিয়ে দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ।